তো এখন সরব, আপনি যে কথা বলছেন না তা কিন্তু না। আমরা টক শোতে বা বিভিন্ন জায়গায় আপনি কিন্তু অত্যন্ত উচ্চকণ্ঠ, আমরা সে বিষয়ে আসব। কিন্তু অনেক তো সুবিধাও পান, যে একজন পূর্ণ সচিবের মর্যাদায় আপনি, আমি যদি বলি আপনি কি সুবিধা পান, আপনি কি বলবেন একটু? এখন কি কি সুবিধা পাচ্ছেন? বেতন, গাড়ি, বাড়ি, প্রোটোকল একটু বলেন না, আমরা শুনি। আপনি তো জানেন, আপনি সাংবাদিক হিসেবে। না আমি তো জানি। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকজনকে তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন, এবং কিছু বিশেষ সহকারী, কেউ কেউ গ্রেড 2, কেউ কেউ গ্রেড 1, আমাকে গ্রেড 1-এ তিনি নিযুক্ত করেছেন। এবং সচিব পদমর্যাদা বলতে এই মর্যাদাটা আসলে ভোগ করা, এবং যারা আমার থেকে সিনিয়র তারা মন্ত্রীর পদমর্যাদা, মানে আমি সেই মর্যাদা ভোগ করছেন। কত বেতন পান, না সেটা গাড়ি পরিবহন, বেতনের ব্যাপারে এখনো পর্যন্ত আমি মানে সেই ব্যাপারগুলো তো না, আপনি তো পাবেন, আপনার তো নিয়োগপত্র আছে। যখন পাবো তখন দেখবো, বাট আপনি কি জানেন না? না এখনো পর্যন্ত আমি একটু বলি, তাহলে আপনি চেক করে দেন বিষয়গুলো। আমি এখনো পর্যন্ত চেক করে দেন যে আপনার মূল বেতন ৭৮,০০০ টাকা, এর সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা সব মিলিয়ে মোর দেন 130, ১,৩০,০০০ টাকা, গাড়ি ও পরিবহন, বাসস্থান ও বাড়ি ভাড়া, আপ্যায়ন ভাতা, নিরাপত্তা ও প্রোটোকল, চিকিৎসা সুবিধা নিজে এবং পরিবারের সদস্যদের জন্য, আর তো প্রশাসনিক ক্ষমতা তো আছেই। তো এই সবগুলো পাচ্ছেন কিনা, মানে পাবেন কিনা? দেখেন, আপনি যে টাকার কথা বললেন, আমি তো একজন মানুষ এর থেকে বেশি টাকা ব্যবসা বাণিজ্য করে ইনকাম করতে পারে। আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার বেতন একজন সচিবের তুলনায় অনেক বেশি, এবং যারা টেলিভিশনের সিনিয়র কর্মকর্তা তাদের কারো কারো বেতন 5 লাখ টাকা, কারো কারো বেতন 2 লাখ টাকা, 3 লাখ টাকা, তাই না? তো এটা আসলে বেতনের বিষয় না, এটা আসলে একটা যেহেতু আমি আমাদের দল ক্ষমতায় রয়েছে, দলের বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় সমন্বয় করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, তার অংশ হিসেবে আমাকে একটি জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আসলে বেতনের জন্য আমি এই পদে গিয়েছি বিষয়টা তো এরকম না। এইখানে আমাকে তো কাজ করতে হবে, কোথাও না কোথাও দায়িত্ব নিয়ে আমাকে কাজ করতে হবে। এখন আমাকে এই জায়গায় দায়িত্ব দিয়েছে, অন্যদেরকে কাউকে শিক্ষা নিয়ে দায়িত্ব দিয়েছে, কাউকে চিকিৎসা নিয়ে দায়িত্ব দিয়েছে, কাউকে পরিবেশ জলবায়ু নিয়ে দায়িত্ব দিয়েছে, আমাকে রাজনীতি নিয়ে দায়িত্ব দিয়েছে। আপনি তো বিবিএ কমপ্লিট করছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। জি। তো আপনার যে বয়স, আমি যতদিন থেকে আপনাকে চিনি, তো আপনি যদি বিসিএস দিতেন, আপনারা তো কোটা সংস্কার আন্দোলন গোড়া থেকেই করছেন, তো আমার বিবেচনায় এখন আপনি সিনিয়র সহকারী সচিব থাকতেন। না আমি তো না আমি বলি যারা বিসিএস ক্যাডার হয়েছে তাদের আন্দোলনের নেতৃত্ব আমি দিয়েছি, আমি শেষ এবং যারা এখন ক্যাডার হচ্ছে সেই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব আমি এবং নুরুল হক নূরসহ আমরা কয়েকজন সহযোদ্ধারা দিয়েছিলাম। আপনি সিনিয়র তাহলে ওই বিবেচনা করলে তো নাহিদ ইসলাম তো আমাদের থেকেও জুনিয়র, তিনি তো আপনার মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছিলেন, তাই না? সুতরাং বিবেচনা করলে তো অনেককে নিয়েই করা যায়। আসিফ মাহমুদ আমার থেকে অনেক জুনিয়র, আমাদের সাথে একসময় রাজনীতি করেছেন, তো তিনিও তো উপদেষ্টা হয়েছিলেন। সুতরাং তারা উপদেষ্টা হলে সমস্যা নাই, সমস্যা হলো তাদের লোকজনের যে রাশেদ খানকে কেন রাজনৈতিক সহকারী করা হলো সেটি নিয়ে তাদের মাথা ব্যথা। কিন্তু তারা যে আসলে সরাসরি আমার থেকে উপরে পদ নিয়েছিল সেটা কি তারা ভুলে গিয়েছে? আমি কিন্তু সমস্যার কথা বলছি না, আমি বলছি যে আপনি যদি বিসিএস দিতেন তাহলে। না, বিসিএস এর প্রসঙ্গ কেন আসবে? আমি বিসিএস দিলে তো আজকে এই টকশোতে আসতাম না। না তুললাম, আমি বিসিএস দিলে তাহলে আপনি তুলতে পারেন। না তুললাম না, আপনি তুলতে পারেন, কিন্তু আমি বলতেছি প্রসঙ্গটা কেন আসবে। আমি বিসিএস দিলে তো আমি পরীক্ষা দিতাম, আন্দোলন করতাম না, নেতৃত্ব দিতাম না, তাই না? আমি তো পড়াশোনার মধ্যে থাকতাম। আমি তো একটা বিশাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এবং যে আন্দোলনের কারণে বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। যেমন নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের কারণে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছিলেন, ঠিক একইভাবে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, দায়িত্ব গ্রহণ করেছে। যারা আমরা নিপীড়িত ছিলাম, নির্যাতনের শিকার হয়েছি, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি, তাদেরকে এই সরকার মূল্যায়িত করেছে। অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের মূল্যায়িত করে নাই, কিন্তু আমাদের রক্তের উপর দিয়েই তারা তো দাঁড়িয়েছিল, তাই না? যে সরকার গঠিত হয়েছিল সেই সরকার গঠনের পিছনে যদি একদম সর্বপ্রথম কেউ ভূমিকা রেখে থাকে সেটা আমি এবং নুরুল হক নূরসহ আমরা কতিপয় সহযোদ্ধা। অথচ আমাদেরকে পুরোপুরি মাইনাস করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার যেখানে আমাদেরকে মূল্যায়ন করে নাই, সেখানে বর্তমান সরকার আমাদেরকে মূল্যায়ন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি কে মূল্যায়ন করেছে। আমি যে প্রশ্নটা করতে চাই, স্টুডেন্টরা তাহলে বিসিএস পরীক্ষামুখী না হয়ে পলিটিক্স করলে তো বেশি লাভবান হবে, কারণ যেখানে আপনি বিসিএস দিলে সিনিয়র সহকারী সচিব হতেন, এখন সচিব পদমর্যাদায়, সেক্ষেত্রে স্টুডেন্টরা কি পলিটিক্স করবে না পড়াশোনা করবে? আমার মতন 15 দিন রিমান্ডের মার খেতে পারবে? আমি যে জেলে ছিলাম, জেলের ঘানি টানতে পারবে?
সবাইকে এটা পারে বলেন? আমি অতিরিক্ত আরও 3 দিন আমি পুলিশের হেফাজতে ছিলাম। এখনো পর্যন্ত সেই রিমান্ডের নির্যাতনের কারণে আমি শারীরিকভাবে বলা যায় যে বিভিন্ন সময় নানানভাবে অসুস্থ হয়ে পড়ি, নানান জটিলতার সৃষ্টি হয়, যেমন প্রেশার ফল করে। হ্যাঁ, তো কেউ যদি মনে করে যে আমার মতন রিমান্ডের মার খাবে, আন্দোলন সংগ্রাম করবে, হ্যাঁ সেও নেতা হবে। এখন আমরা রাজনীতিকে বেছে নিয়েছি, অবশ্যই মন্ত্রী এমপি তো রাজনীতিবিদরাই হয়। আর যারা এই পেশাকে বেছে নিবে না, রাজনৈতিক পেশাকে, তারা বিসিএস ক্যাডার হয়ে পরীক্ষা দেবে। আমাদের মতো সংগ্রাম তো তাদের করতে হয়নি, তাই না? বরং আমরা যে সংগ্রাম করেছি, দেখেন আমি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী, লাস্ট সেমিস্টারে, প্রথম সেমিস্টারে আমার সিজিপিএ হয়েছিল 3.50। জি, আমার হাতে অপশন ছিল দুইটা, আমি কি কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিব, নাকি আমি আসলে মানে পড়ার টেবিলে ফিরে যাব। তখন আমার কাছে মনে হলো বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা আমার উপর আস্থা বিশ্বাস রেখে তারা রাজপথে নেমেছে। ওই সময় আমি একদম ফ্রন্ট লাইনে ছিলাম। তো আমি যদি এখন আসলে চুপ করে পালিয়ে যাই, পড়ার টেবিলে ফিরে যাই, তাহলে তো এই আন্দোলন ব্যর্থ হবে। সেই জায়গায় আমি এমবিএ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দিই নাই। এরকম ক্যারিয়ার স্যাক্রিফাইস কয়জন করেছে? সুতরাং আমাকে বলেন, কেউ যদি মনে করে রাশেদ খানের মতন ক্যারিয়ার স্যাক্রিফাইস করে তিনি আমার মতন জায়গায় আসবেন বা আমার থেকে বড় জায়গায় আসবেন, যেমন নাহিদ ইসলাম তো আমার থেকে বড় জায়গায় গিয়েছেন, তাই না? তিনি তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছেন, তিনি রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন। ঠিক আমাদের মতন যারা আছে তারা যদি মনে করে যে অন্যরা যদি মনে করে আমাদের মতন জায়গায় আসবে, আমার থেকে কত বড় জায়গায় আসতে পারে, কেউ প্রধানমন্ত্রী, হাই রিস্ক হাই গেইন না, হাই রিস্ক হাই গেইন না। তো আমরা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। আমি কি জানতাম যে আমি এখানে আসবো? আপনি বলেন, আপনি জানতেন? আপনি জানতেন আমি এখানে আসবো? ভবিষ্যতে কেউই জানে না, কেউই জানেন না। ঠিক আমি এই জায়গায় এসেছি এটা আমিও জানতাম না। জি, এখন একটা প্রশ্ন করে আমরা বিরতিতে যাব। আপনি যদি এখনো আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থাকতেন, তাহলে সাধারণ সম্পাদক, হ্যাঁ, তো ক্ষমতার বলয়ে যে আছে, ক্ষমতাসীন রাশেদ খানকে কি প্রশ্ন করতেন টকশোতে বসে? আমি যদি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থাকতাম, আমি আপনার জায়গায় থেকে কি প্রশ্ন করতাম? না, ক্ষমতার অংশীদার রাশেদ খানকে কি প্রশ্ন করতেন? না, প্রশ্ন তো অন্য কেউ করবে, আমি তো আমার নিজেকে প্রশ্ন করব না। ধরেন সেটাই করেন আপনি এখন এই মুহূর্তে, আপনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, রাশেদ খানকে প্রশ্ন করেন যিনি রাজনৈতিক সহকারী। না, আমি গণ অধিকার পরিষদে যে সময় ছিলাম সেই সময় তো গণ অধিকার পরিষদ বিএনপির সাথেই ছিল, এখনো আছে। বিএনপি সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সুতরাং রাশেদ খানের কার্যকলাপ নিয়ে একটা প্রশ্ন করেন। আমি গণ অধিকার রাশেদ খানের কার্যকলাপ বলতে আমাদের, হ্যাঁ, আমি আমার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি, যখন যেটা প্রয়োজন আমি একটা প্রশ্ন করতে বলছিলাম, নরম কখনো গরম। আপনি রাশেদ খানকে একটা প্রশ্ন করেন, তার এই যে এই কয়েকদিনের কাজ, ধরেন আপনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে প্রশ্নটা করবেন। না, রাশেদ খানকে প্রশ্ন করার কাজ আপনার, আপনি প্রশ্ন করেন, আমি উত্তর আমি করবো আপনাকে আরো প্রশ্ন।